আসসালামু আলাইকুম। সিলেট এক্সপ্রেসের সিলেট বিষয়ক লেখাজোকা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। অবশ্য সিলেট শহরে আজকে যারা ছিলেন তারা বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেছেন। বেশ কয়েকবার প্রচণ্ড ভূমিকম্পে সিলেট প্রকম্পিত হয়েছিল। সিলেটের মানুষ আতঙ্কে দিন কাটিয়েছেন। তো আমরা মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি, আমরা যাতে সুন্দরভাবে আমরা থাকতে পারি, আল্লাহর সেই সাহায্য কামনা করছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে অনেকে একটু অবাক হবেন যে আপনারা নিশ্চয় ট্রামের কথা শুনেছেন, সেই ট্রাম নিয়ে কথা বলবো। তো আমি প্রথমে আমরা চেষ্টা করব যে প্রতিদিন আপনাদেরকে একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিতে। এই যে গাছটা, এটা দেখতে অনেকটা ছাতিম গাছের মতো। তো এই গাছের নাম হচ্ছে যে আমব্রেলা ট্রি, এবং এটা মানে এই যে পাতাগুলো মানে একটা ছাতার মতো, এই জন্য আমব্রেলা ট্রি বলা হয়। এবং এটা সায়েন্টিফিক নাম কি আছে আমি ঠিক আমার জানা নেই। তো এই গাছটা, এটা আমার ওয়াইফ আফিয়া সুলতানা এটা বনসাই করেছেন। এটার বয়স হচ্ছে 4 বছর, এবং এটাকে আমরা স্থানীয়ভাবে বলা হয় যে ডাইনির হাত পা। মানে এই যে ডালগুলো যদি ভাঙা হয় তাহলে দেখা যাবে যে মানুষের কঙ্কালের মতো এক ধরনের ডালের ভেতরটা, এর জন্য এটাকে মানে বলা হয় যে ডাইনির হাত পা, মানে ডানির, বা স্থানীয়ভাবে বলা হয় যে ডানির হাত পা। এটাকে অনেকে মানে ওই যে বাচ্চাদের অসুখ হলে গ্রামে অনেক সময় এই গাছের ডাল গলায় ঝুলিয়ে থাকে। তো যাই হোক, এটা আমি এই গাছটা সম্পর্কে বললাম। তো আমি বলছিলাম ট্রামের কথা। তো ট্রামটা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই অনেকেই সবাই তো চেনেন যে ট্রাম বলতেই কলকাতার কথা মনে হয়, যে রাস্তার মধ্যে লোহার পাত বসানো, এবং এর মধ্য দিয়ে যে ট্রেনের যে কম্পার্টমেন্ট বগি আছে, ঠিক ওই ধরনের একটা দুটো কম্পার্টমেন্ট বা বগি লাগানো থাকে, এবং এই ধীরে ধীরে ট্রেন যেভাবে খুব গতিতে যায়, এটা ওই ধরনের না, আর একটু স্লো এবং খুব ধীরে ধীরে যায়। তো যে ট্রামের কথা বললেই আমাদের মনে হয় সেই জীবনানন্দের কথা, কবি জীবনানন্দ দাশ। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। অথবা হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির তীরে, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে, পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে রূপ নিয়ে চলে গেছে দূরে। এই ধরনের অসংখ্য কবিতার জনক জীবনানন্দ দাশের কথা মনে হয়। ট্রামের কথা বললেই তার হাতে দু হাতে কিছু ডাব নিয়ে তিনি ট্রাম যাচ্ছিল, ওই রাস্তাটা ক্রস করার চেষ্টা করছিলেন। তখনই তার শরীরটা ট্রামের সাথে আটকে যায়, তার পাঁজর ভেঙে যায়, তারপর উরু ভেঙে যায়। এবং সেই ঘটনা ঘটেছিল 1954 খ্রিস্টাব্দের 14 অক্টোবর। এরপর 1 সপ্তাহ কষ্ট করে তিনি 22 অক্টোবর পরলোক গমন করেন। তো এগুলো ট্রামের সাথে জীবনানন্দের, ট্রাম বললে জীবনানন্দের কথা আসে। তো যাই হোক, এই যে ট্রামটা, এটা একটু আশ্চর্য ব্যাপার। অনেকে মানে বিশ্বাস হবে না যে এখনও বাংলাদেশে ট্রাম নেই, শুধু কলকাতায় আছে। কিন্তু আজকে থেকে অনেক আগে এই সিলেটের একটি প্রত্যন্ত গ্রামে ট্রাম চলেছিল, এবং সেই গ্রামটি হচ্ছে, তখন তো আজকে তো সিলেট বিভাগ, তখন ছিল সিলেট জেলা, এবং সিলেট জেলার একটা মহকুমা ছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জের একটি থানা হচ্ছে জগন্নাথপুর। সেই জগন্নাথপুরের প্রত্যন্ত গ্রাম পাইলগাঁওয়ের ট্রাম চলেছিল। খুব আশ্চর্য লাগছে না? হ্যাঁ, এই ট্রামটা একটু অন্য ধরনের ছিল। যে পাইলগাঁওয়ের বিখ্যাত জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী, তিনি এই ট্রামটা তার গ্রামে এনেছিলেন। তো এটাতে হচ্ছে কি, যে এই ট্রামটা যে তিনি পাইলগাঁওয়ের জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী তার স্মৃতিকথায় লিখেছেন, যে ট্রামটির কথা যে তিনি লিখেছেন। হ্যাঁ, তাহলে আমার মনে হয় এর আগে আমি ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর কথা বলিনি। ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী হচ্ছেন পাইলগাঁওয়ের বিখ্যাত জমিদার এবং অসম্ভব মেধাবী একজন মানুষ ছিলেন। তিনি একজন আইনজীবী ছিলেন, তিনি জমিদার ছিলেন, তিনি রাজনীতি করেছেন, তিনি পত্রিকার সম্পাদনা করেছেন, তিনি জেল খেটেছেন।
তিনি কলেজ প্রতিষ্ঠা করেছেন। তো পাইলগাঁওয়ের 1882 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন এই ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী, এবং তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। তখন আজকে যেমন এসএসসি, তখন এসএসসি ছিল না, এটাকে এন্ট্রান্স বলা হতো, এবং এন্ট্রান্স পরীক্ষায় তিনি আসামের মধ্যে 4th হয়েছিলেন, 4র্থ স্থান অধিকার করেছিলেন। এবং 1905 সালে তিনি এমএ পরীক্ষা দিয়েছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, এবং এমএতে ফার্স্ট হয়েছিলেন। আসলে বুঝতে পারছি কী পরিমাণ মেধাবী ছিলেন। এরপর তিনি বিএল 1906 খ্রিস্টাব্দে তিনি বিএল পাশ করলেন। বিএল পাশ করার পরে তিনি সিলেট কোর্টে ওকালতি শুরু করলেন, কিন্তু ওকালতি বেশি দিন করেননি। 1 বছর করার পর তিনি চলে গেলেন তার জমিদারিতে। 20 বছর তিনি তার জমিদারি চালালেন। এরপর তিনি যে কাজটা করেছেন, তিনি এই আসাম কাউন্সিল ইলেকশন দাঁড়িয়েছেন, তারপর আইন অমান্য আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন, এবং আইন অমান্য আন্দোলন করতে তিনি জেল খেটেছেন। তারপর জনশক্তি একটি পত্রিকা, জনশক্তি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। এবং এটা হলো আরেক আশ্চর্য ব্যাপার যে 1928 খ্রিস্টাব্দে সেই জনশক্তি পত্রিকার ইংরেজি সংস্করণ বের হয়েছিল, সেই ইংরেজি সংস্করণে সম্পাদনা করেছিলেন এই ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী। ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী 1926 খ্রিস্টাব্দে তিনি জনশক্তি পত্রিকার দায়িত্ব গ্রহণ করেন, এবং তখন সেই পত্রিকাটি মানে খুব বেশি আর্থিক অনটন ছিল। তিনি বলেছেন সেই 1926 খ্রিস্টাব্দে সেই সময়টায় তিনি 7,000 টাকা মানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এরপর যখন ব্রিটিশ সরকার বলল যে মুচলেখা দিতে হবে পত্রিকা বের করার জন্য, তিনি বললেন না, তিনি মুচলেখা দিয়ে পত্রিকা বের করবেন না। তখন তিনি তার ভাইয়ের কাছে 500 টাকা দিয়ে সেই পত্রিকা বের করে মানে তার ভাইকে হস্তান্তর করেছিলেন। এই হলো ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী। তো ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী আমি জানতে পারলাম যে তিনি একজন আইনজীবী ছিলেন, তিনি একজন যে ছিলেন জমিদার ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন। এবং আরেকটি কাজ হচ্ছে, এই যে সিলেট শহরে এখন কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত দিকে যে আমাদের সুন্দর একটি গেট সম্বলিত সিলেট সরকারি মহিলা কলেজ দেখা যায়, সেই মহিলা কলেজের তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, এবং তিনি ছিলেন এই কলেজের প্রতিষ্ঠাতা, আবার এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তাহলে আমরা জানতে পারলাম ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী। তো ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী তার জমিদারি পাইলগাঁওয়ে ট্রাম এনেছিলেন। ট্রাম আনার কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে তিনি একটা মানে তার বাড়ির ভিটার জন্য মাটি ভরাট করছিলেন, এবং এই মাটি ভরাট করতে গিয়ে তখন তিনি যে আরেকটা পুকুর খনন করেছিলেন, সেই পুকুর খনন করে সেই পুকুর থেকে তার বাড়িতে মাটি আনতে এই সময় এই যে স্পেস, এই যে দূরত্ব, এই দূরত্বের জন্য তিনি ট্রাম ব্যবহার করেছিলেন। এবং তিনি লিখেছেন কি, তিনি লিখেছেন যে তার যে ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী তার একটা স্মৃতি আত্মজীবনী লিখেছেন, সেটা হচ্ছে স্মৃতি ও প্রতীতি। তো স্মৃতি ও প্রতীতি গ্রন্থে তিনি ট্রাম সম্পর্কে লিখেছেন যে অরেন্টাইন ও কপেটের একটি সচিত্র ক্যাটালগ গ্রামের একটি কলমিস্ত্রি ভারতদের আমার হাতে দেয়। লাইট ট্রামওয়ে সম্বন্ধে ওই ফার্মকে পত্র দিয়া অর্ধ মাইল ট্রামের লাইন ও 4খানা টিপলিং ওয়াগন আনাইয়া মাঠে পুকুর কাঠাইয়া মাটি আনাই, খুব কম খরচ পড়িয়াছিল। বুঝতে পারছেন যে ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী প্রায় অর্ধ মাইল, প্রায় 1 কিলোমিটারের মতো দূরত্ব তিনি ট্রাম চালিয়েছিলেন, এবং তার যে কম্পার্টমেন্ট ছিল 4টি। তার মানে হচ্ছে যে পাইলগাঁওয়ে ট্রাম চলেছিল, এবং সেই ট্রামটা ঠিক আছে, এবং সেই ট্রামটা কি হলো যে সেটা মানুষ বহন করেনি। ক্যালকাটা ট্রামে মানুষ বহন হয়, এবং সেই ট্রামের চেয়ে এটা ছিল ছোটো সাইজের, এবং এটা দিয়ে মাটি বহন করা হয়েছে। এবং ক্যালকাটার ট্রামে তো অনেক দূরত্ব চলাচল করে, কিন্তু এটা ছিল 1/2 কিলোমিটার, 1/2 মাইল দূরত্ব চলাচল করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কী ধরনের মানুষ ছাড়া মাটি কাটার কাজে ট্রাম ব্যবহার হয়েছিল। এই জন্যই আমরা একটু মজা করার জন্য বললাম যে জগন্নাথপুরের প্রত্যন্ত গ্রামে একসময় ট্রাম চলেছিল। তো এই যে ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী তিনি যে আত্মজীবনী, তার একটা বই ছিল পাইলগাঁও ধর বংশাবলী, এবং আরেকটা হচ্ছে কি স্মৃতি ও প্রতীতি হচ্ছে তার আত্মজীবনী। এবং তিনি বাংলার পূর্ব সীমান্তে অর্ধ শতাব্দী নামে একটি বই প্রথমে লিখেছিলেন। এটারই মানে একটা কি বলা যায়, একটি পরিমার্জিত রূপ হচ্ছে স্মৃতি ও প্রতীতি। এবং এটা শুনলে আশ্চর্য হবেন যে আমরা ওই দিন বলেছিলাম যে খান বাহাদুর শরাফত আলী
তিনি 70 বছর বয়সে আত্মজীবনী লিখতে বসেছিলেন, এবং ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী তিনি 72 বছর বয়সে তার যে আত্মজীবনী যেটা, সেই আত্মজীবনী স্মৃতি ও প্রতীতি লিখতে শুরু করেন, এবং 21/17.5 সেন্টিমিটার সাইজের 60টি খাতায় তিনি তার স্মৃতিকথা লিখেছিলেন, এবং তখন সেই প্রায় 270 পৃষ্ঠার মতো ব্যবহার হয়েছিল। তো এই যে স্মৃতিকথা, এই স্মৃতিকথাটা স্মৃতিকথাটা কিন্তু মানে আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এবং এটা যদি আমরা মানে শুধু সিলেট নয়, পুরো বাংলার যে বিপ্লবী আন্দোলন, সুরেন্দ্রনাথ, জওহরলাল নেহেরু, সুভাষ বসু, জওহরলাল নেহেরু তার বাড়িতে গিয়েছিলেন, এদের অনেক স্মৃতিকথা সেই আত্মজীবনীতে তিনি লিখেছেন, অনেক ছোটো ছোটো বিষয় লিখেছেন। তো এই জীবনীটা, এই যে আত্মজীবনীটা যখন 1982 খ্রিস্টাব্দে ব্রজেন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে তার ছেলেরা এটি বই আকারে ক্যালকাটা থেকে বের করেছিলেন। এই বইটি এখন খুব দুষ্প্রাপ্য, এবং এই বইয়ের যে কলকাতা থেকে যে সংস্করণ প্রথম যে সংস্করণ বের হয়েছিল, এটা হচ্ছে মুসলিম সাহিত্য সংসদে একটি কপি আছে, এটা খুবই জরাজীর্ণ, এবং আমি শুনেছি যেটা নাকি নতুন আর একটি সংস্করণ হয়েছে, সেটা আমার দেখার সুযোগ হয়নি। এটা কারো জানা থাকলে আমার মনে হয় জানালে ভালো হবে, এই বইটা অনেকে সংগ্রহ করতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস বলি যে ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী খুব সফল মানুষ, তার যে এই ছেলে মেয়ে, তার 10 জন ছেলে মেয়ে সবাই ভারতে প্রতিষ্ঠিত। এই হলো ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী আত্মজীবনীর কথা আমি বললাম। তো তার যে আত্মজীবনীটা আমরা যদি পড়ি, তার একটা জিনিস দেখবো কি, যে এখানে যে ওই সময়ে যে অনেকটা ধরেন যে হিন্দু মুসলমান ছোঁয়াছুঁয়ির ব্যাপার ছিল, একটা পার্থক্য ছিল, একটু মানে দূরত্ব ছিল, কিন্তু দেখা যায় কি শ্রেণী চেতনায় সেই সময়ের যে উচ্চ শ্রেণীর মানুষ তারা ঠিকই মানে খুব কাছাকাছি ছিলেন। ব্রজেন্দ্রনারায়ণ বলেছেন যে সেই সময়ে বানিয়াচং আমের জন্য খুব বিখ্যাত ছিল, এবং বানিয়াচং থেকে মানে আম তার গ্রামে নিয়ে আসতেন। তিনি বলেছেন যে তার দাদার ব্রজনাথ, তার দাদার একজন বন্ধু ছিলেন যে কাজী আব্দুল জলিল। তো এই বন্ধু তিনি বলেছেন যে আব্দুল জলিল সাহেব তাহার গ্রামের বাড়ি মৌলভীবাজার হইতে বর্ষার সময় পাইলগাঁও হইয়া সিলেট যাইতেন। একটি বৃহৎ নৌকা ভর্তি নিজ বাড়ির ফসল কাঁঠাল ও আনারস আনিতেন, সমগ্র গ্রামকে তাহা খাওয়ানো হইত। এইগুলি ছিল আমাদের শিশু ও বৃদ্ধের উৎসব। এবং এই যে আমি আগে বলছিলাম যে তারা উচ্চ শ্রেণীর মধ্যে একটা সম্পর্ক ছিল, তিনি বলেছেন যে শ্রীহট্টের জমিদার সৈয়দ বক্ত মজুমদার, আব্দুল কাদের, আব্দুর রহমান ও ব্রজনাথের অন্তরঙ্গ বন্ধু, 5 মাইল দূরবর্তী সৌদপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সাবজজ আসগর আলী সাহেব মধ্যে মধ্যে দ্বিপ্রহরে আমাদের বাড়িতে আসিয়া সন্ধ্যা পর্যন্ত ফার্সি কাব্যশাস্ত্র পাঠ করিতেন। দেখা যাচ্ছে যে এই জমিদার শ্রেণীর মানুষ তাদের বাড়িতে আসতেন, এসে দুপুরে আসতেন, সারা বিকেল সন্ধ্যা পর্যন্ত তারা ফার্সি কবিতা আবৃত্তি করতেন। তো এই যে ব্যাপারটা আবার দেখা যাচ্ছে যে তিনি বলেছেন যে তার এই যে ব্রজেন্দ্রনারায়ণের খুল্লতাত সুকময় চৌধুরীর বিয়েতে এইসব মুসলমান বন্ধুদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তবে এবং দাওয়াত পেয়ে এই মুসলমান বন্ধুরা পাইলগাঁও গিয়েছিলেন, এবং তাহাদের জন্য মাঠে রান্নাঘর করিয়া খাসি মানে তার মাঠের মধ্যে আলাদা একটি ঘর তৈরি করে সেখানে এই মুসলমান বন্ধুদের জন্য মুরগি এবং খাসি রান্না করা হয়েছিল। এরপর যে এই বইগুলো আমরা যদি আত্মজীবনীটা পড়ি তাহলে দেখব যে ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী সিলেটের অনেক বিশিষ্ট ব্যক্তির কথা বলেছেন। এর মধ্যে একজন হচ্ছেন কাপ্তান মিয়া। কাপ্তান মিয়া তার পুরো নাম হচ্ছে সৈয়দ আব্দুল মজিদ কাপ্তান মিয়া, এবং তিনি ভারতের মানে আসামের শিক্ষামন্ত্রী ছিলেন। এবং তিনি মানে যখন রবীন্দ্রনাথ যখন 1919 খ্রিস্টাব্দে সিলেট এসেছিলেন তখন 6 নভেম্বর তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং রতনমণি টাউন হলের সামনে, এবং সেই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেছিলেন আব্দুল মজিদ। তখন আব্দুল মজিদ তিনি ছিলেন আবার যে সংবর্ধনা কমিটির আহ্বায়ক ছিলেন। তো তিনি যখন রবীন্দ্রনাথ সেই সভার সভাপতি ছিলেন, রবীন্দ্রনাথ বক্তৃতা দেওয়ার আগে যে আব্দুল মজিদ কাপ্তান মিয়া সাহেব তিনি বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়ালেন, তার পরনে তখন ছিল
কালো কালো রঙের আলখাল্লা গায়ে ছিল, মাথায় ছিল সাদা পাগড়ি। তো তিনি কিন্তু রবীন্দ্রনাথের সেই সভায় উর্দুতে বক্তৃতা দিয়েছিলেন, যে তিনি খুব সুন্দরভাবে বলেছিলেন, डॉक्टर साहेब रविंद्रनाथ ठाकुर आप जो सिलेट में तशरीफ लिए आए इसलिए सिलेट का हमारे सब बहुत खुश हुआ। এইভাবে তিনি উর্দুতে বক্তৃতা দিয়েছেন। তো সেই আব্দুল মজিদ কাপ্তান মিয়া সম্পর্কে ব্রজেন্দ্রনারায়ণ বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন যে ইনি সত্যই মুসলিম সমাজের মুরব্বী ও সত্যিকার নেতা ছিলেন, যেমন ছিলেন গান্ধী পূর্ব যুগে সুরেন্দ্র বসু, অশ্বিনী বাবু প্রভৃতি। তিনি আলী আমজাদ খাঁর সম্পর্কে বলেছিলেন। আলী আমজাদ খাঁ আমাদের কাছে খুবই পরিচিত, কৃত্রিম পাশার জমিদার। তবে তার বিশেষ পরিচয় হচ্ছে যে আমাদের এই যে কিন ব্রিজের পাশে সুরমা নদীর তীরে একটি ঘড়িঘর আছে, এবং সেই ঘড়িঘর সবাই আমরা জানি যে এটাকে আলী আমজাদের ঘড়ি বলা হয়। অবশ্য অনেকের ধারণা ছিল যে এই ঘড়িটি আলী আমজাদ তৈরি করেছে, এটা ঠিক নয়। আলী আমজাদ এই ঘড়িটি যখন তৈরি হয় তখন আলী আমজাদ শিশু, এবং তার বাবা আলী আহমদ এই ঘড়িটি তৈরি করেছিলেন। তো এই যে কৃত্রিম পাশার জমিদার আলী আমজাদ, তার যে সম্পর্কে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আলী আমজাদ কৃত্রিম পাশার জমিদারি সিলেটের সবচেয়ে বড়। ইহারা শিয়া সম্প্রদায়। আলী আমজাদ খান আমার পিতৃদেবের সহোদয়ী, বেশি পড়েন নাই, ভালো শিকারী ছিলেন, তেজি তীক্ষ্ণ বুদ্ধি। জমিদারি শাসন ভালো ছিল। চাকরদের সুরমা ভ্যালির লাইট হাউসের এক সভায় নবাগত এক সাহেব তাহাকে দেখিয়া টুপি না তুলায় লাঠি দিয়ে টুপি সরাইয়া দিয়াছিলেন। হিন্দু মুসলমান সাহেব সকলে তাহাকে মান্য করিত। এই হচ্ছেন আলী আমজাদ খাঁ। তো আলী আমজাদ খাঁর যে আপনারা বুঝতে পারছেন তার যে কতটুক মানে যে ইংরেজ তাকে থেকে টুপি নামিয়ে শ্রদ্ধা জানায়নি, এর জন্য তিনি তার হাতের লাঠি দিয়ে সেই ইংরেজের মাথার টুপি সরিয়ে দিয়েছিলেন। যথেষ্ট স্বাধীনচেতা মানুষ ছিলেন। এরপর তিনি হাসান রাজা সম্পর্কে বলেছেন। হাসান রাজা সম্পর্কে বলেছেন যে হাসান রাজা সুনামগঞ্জের হাসান রাজা জমিদার ছিলেন, আউলিয়া। তাহার ভক্তিভাবের গান রবিবাবুর প্রশংসা লাভ করে। ঘোড়দৌড় ভালোবাসিতেন, লাল জরিওয়ালা ভেলভেটের চগা পাগড়ি পরিতেন, নদীতে সখীগণ সহ নৌকা বিহার করিতেন। সুনামগঞ্জ শহরে যানবাহন নাই, তিনি চাকরের স্কন্ধ ভ্রমণ করিতেন শুনিয়াছি। যে অনেক সময় সুনামগঞ্জ, যেটা আমিও শুনেছি, যেমন তিনি বলেছেন যে ব্রজেন্দ্রনারায়ণ বলেছেন যে হাসান রাজা এই সুনামগঞ্জ শহর তখন এই আজকের মতো ছিল না। তখন হাসান রাজা তার যে জমিদারি প্রজা ছিল এবং এই বিশ্বস্ত কিছু প্রজা ছিল, তাদের কাঁধে চড়ে শহর ঘুরতেন। এরপর তিনি অচ্যুতচরণ সম্পর্কে বলেছেন। তারপর আবদুল্লাহ বিএল সম্পর্কে বলেছেন। আব্দুল মতিন চৌধুরী একসময় মিনিস্টার ছিলেন এবং তিনি কংগ্রেস ছিলেন। পরবর্তীতে এই অঞ্চলে মুসলিম লীগকে জাগিয়ে তোলার জন্য, মুসলিম লীগ প্রতিষ্ঠায় এই আব্দুল মতিন চৌধুরী ভূমিকা পালন করেছেন। এবং আব্দুল মতিন চৌধুরীকে বলা হতো যে জিন্নার ডান হাত, এবং তাকে মেইনলি বলা হতো যে ট্রাস্টেড লেফটেন্যান্ট অফ মোহাম্মদ আলী জিন্না। তো এই যে ডক্টর আতফুল হাই শিবলি, তার একটা বই আছে আব্দুল মতিন চৌধুরী ট্রাস্টেড লেফটেন্যান্ট অফ মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ জিন্না এই বইটা, মানে এখন আমি এই বইটা দেখাচ্ছি আপনাদেরকে। আতফুল হাই শিবলি সাহেব মাত্র কিছুদিন আগে, কয়েক মাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তো আমি আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন, আমি এই সুযোগে তার রুহের মাগফিরাত কামনা করছি। তো আতফুল হাই শিবলি সাহেব আব্দুল মতিন সাহেব সম্পর্কে এই বিশাল বইটি তিনি লিখেছেন, এবং এখানে অনেকগুলো ছবি ব্যবহার হয়েছে যে মোহাম্মদ আলী জিন্নার সাথে যে তার কত ঘনিষ্ঠতা ছিল, এই আব্দুল মতিন সম্পর্কে তিনি বলেছেন। তো আরেকটা জিনিস বলেছেন যে ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরীর এই বইটিতে আপনি পড়েন যে সিলেটের নারী সমাজে একটি চিত্র তিনি অঙ্কন করেছেন। যে তিনি বলেছেন যে বাঙালি রমণীর মধ্যে সিলেটে যে প্রথম যে ঘোড়ায় চড়েছিলেন 1895 খ্রিস্টাব্দে, তখন তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলিনারায়ণ বড়ুয়ার স্ত্রী ছিলেন এবং রমেশ দত্তের কন্যা বিমলা ও তার কন্যা গাউন পরে সাইড সেডলে ঘোড়ায় চড়তেন। এরপর আরেকজন রমণীর কথা বলেছেন, তিনি একজন বাঙালি রমণী, তিনি সাইকেল চড়তেন। এটা হচ্ছে 1914 খ্রিস্টাব্দে। 1914 খ্রিস্টাব্দে
এই মিউনিসিপ্যালিটি তিনি জানানা মিস্ট্রেস নামে পরিচিত ছিলেন। মিসেস বর্মন আজকে যে নয়া সড়কে যে গির্জা আছে এই গির্জার পাশেই তার বাসা ছিল। তিনি মানে সিলেটের প্রথম মহিলা যিনি সাইকেল চালাতেন, এবং এই জানানা মিস্ট্রেস এই যে মহিলা শিক্ষয়িত্রী তিনি সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রীদেরকে পড়াতেন। এই জানানা তার একজন পুত্র জগৎজ্যোতি বর্মন তিনি কলকাতা মিউনিসিপ্যালিটির কমিশনার ছিলেন। তাহলে আমরা জানতে পারলাম যে মিসেস বর্মন যিনি জানানা মিস্ট্রেস নামে পরিচিত ছিলেন, তিনি এই যে নয়া সড়কের একজন খ্রিস্টান মহিলা ছিলেন। তিনি ছিলেন সিলেটের প্রথম সাইকেল চালিয়েছেন যে মহিলা, এবং ঘোড়ায় চড়ে শহর ঘুরেছেন যিনি, তার নামটা হচ্ছে যে বিমলা। এই আরেকটা ব্যাপার হলো, তখন 1890 বা 1900 খ্রিস্টাব্দে এই সময়টাতে সিলেটে একমাত্র বিলাত থেকে আসা মহিলা এবং ব্রাহ্ম সমাজের মহিলা ছাড়া কোনো ভদ্রমহিলা পুরুষদের সামনে যেতেন না। মানে বিলাত থেকে লেখাপড়া শিখে আসে কোনো মহিলা অথবা ব্রাহ্ম সমাজের মহিলা ছাড়া সহজে পুরুষদের সামনে কোনো মহিলা তখন যেতেন না। একবার 1970 খ্রিস্টাব্দে, এবং যারা একটু মানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ওয়াইফ ছিলেন, তারা মানে আস্তে আস্তে মানে কি করলেন যে সেই সময়টা যে একসময় তারা মানে অন্যান্য মহিলারা ঘুমটাতে পুরো মুখটা ঢেকে রাখতেন, না যারা একটু অফিসারদের ওয়াইফ ছিলেন তারা আস্তে আস্তে ঘুমটাটা খাটো করে পেছন দিকে তুলতে শুরু করলেন। এবং 1917 খ্রিস্টাব্দে বন বিভাগের একজন কর্মকর্তা তার ওয়াইফ মানে গাড়িতে ভ্রমণে বের হয়েছিলেন উপর তার একজন হাই অফিসিয়ালের সাথে, এবং এই যে মহিলা বন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার ওয়াইফ গাড়ি দিয়ে যে শহর ঘুরেছিলেন, এটা নিয়ে খুব মানে ঢিঢি পড়ে যায় যে ভাই মহিলা কি মানে বেলাজ মহিলা যে সে গাড়িতে করে শহর ঘুরেছে। তবে 1920 সালে অসহযোগ আন্দোলনের সময় বেশ কিছু নারী মহিলা আন্দোলনে যোগ দিয়ে তারা রাস্তায় বের হয়েছিলেন, এবং ওই সময়ে মানে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল, ব্রিটিশ সরকার নির্যাতন করছিল, মানুষকে জেলে পুরছিল, তখন ব্রজনয়ন বলেছেন যে তরুণ ফুকনের বৃদ্ধ মাতা, আমি ফুকনকে চিনতে পারছি না, কেউ যদি জানেন আমাদেরকে জানাবেন, বা এই মহিলাকে একজন মহিলার কথা বলছেন যে তরুণ ফুকনের বৃদ্ধ মাতা, একজন ফুকন নামের একজন তরুণের বয়স্ক মা, তিনি রাস্তায় বের হয়ে তার অন্যান্য মহিলাদেরকে বলেছিলেন এই শহরে কি মায়েরা মৃত, এই শহরে মহিলা তোমরা কি মৃত্যুবরণ করেছো, ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে আর মায়েরা ঘরে বসে, ছেলেদেরকে আন্দোলনকারীদেরকে ব্রিটিশের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর মায়েরা তোমরা কি মরে গেছো, তোমরা ঘরে বসে আছো কেন। এই মহিলার নামটা আমরা জানতে পারলে খুব খুশি হতাম, এবং কারো যদি জানা থাকে যে এই নামটা আমাদেরকে জানাবার চেষ্টা করবেন। তো যাই হোক, এমনকি 1930 খ্রিস্টাব্দে যখন ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরীকে ব্রিটিশ সরকার আটক করলো, জেলে পুরলো, তখন তার মুক্তির দাবিতে মহিলারা রাস্তায় নেমে এসেছিলেন। তখন তিনি যে জেলে আটক ছিলেন, সেই জেলের সুপার ম্যাককয় তাকে বলেছিলেন যে তোমরা একদিনে 50 বছরের পথ অতিক্রম করিয়াছ, মহিলারা পর্দা প্রথা ভাঙ্গিয়া রাস্তায় বাহির হইয়া পড়িয়া আছেন। তোমরা যে তোমার মহিলারা অনেক অগ্রসর হয়ে গেছে, আজকে মহিলা সে পর্দা প্রথা ভেঙে রাস্তায় নেমে তোমার মুক্তির জন্য আন্দোলন করছে। এই হলো ব্রজেন্দ্রনারায়ণ। তারপর ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী অনেক কথা লিখেছেন, যে জওহরলাল নেহেরু আত্মজীবনী লিখতেন, খুব সময়ানুবর্তী ছিলেন জওহরলাল নেহেরু, তিনি টাইমের ব্যাপারে কোনো আপোষ করতেন না, খুব সময় মানতেন। তারপরে সরোজিনী নাইডু যে সুনামগঞ্জে গিয়েছিলেন, সেই সব অনেক কথা তিনি লিখেছেন। এবং যে ব্যাপারটা হলো যে এই জওহরলাল নেহেরু দেখা যেত সারাদিন সকালে বের হতেন, তিনি সারাদিন তার পলিটিক্যাল প্রোগ্রাম সেরে রাত্রে ঘুমাবার আগে তিনি কিন্তু আত্মজীবনী লিখে এরপর ঘুমাতে যেতেন। এদের খুব সময়ানুবর্তী এবং খুব খিটখিটে মেজাজের ছিলেন, এইসব কথা তিনি লিখেছেন। তারপর তিনি লিখেছেন যে সূর্য সেন এখানে সিলেটের রেঙ্গা এলাকায় এসে তিনি একবার অবস্থান করেছিলেন। এই ধরনের সিলেটের ইতিহাসের অনেক বিষয় তিনি উপস্থাপন করেছেন। তো আমি এত দীর্ঘ এতে যাচ্ছি না, তবে একটা জিনিস তিনি বলেছিলেন
যে 1920 সালে সিলেটে একটা আন্দোলন হয়েছিল মুলুক চল। মানে আপনারা জানেন যে সিলেটে যে অসংখ্য চা বাগান, সিলেট কাছাড়ে অসংখ্য চা বাগান আছে, এইসব চা বাগানের শ্রমিকরা তাদেরকে তারা এসেছিল এই যে বিহারের রাঁচি, উড়িষ্যার গঞ্জাম, এইসব অঞ্চল থেকে তাদেরকে এইসব এই সিলেট এবং এই কাছাড়ের চা বাগানে নিয়ে আসা হচ্ছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে তোমরা চা বাগানে আসো, এখানে খুব আনন্দময় সুখী জীবন আছে, খুব এটা মানে তাদের অনেক সুখের প্রলোভন দেখানো হয়েছিল। এবং তারা যখন সেই সময় যখন তারা এই কলকাতা থেকে সিলেটের দিকে আসতো, তখন তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে তোমরা কোথায় যাচ্ছ, তারা বুক ফুলিয়ে বলতো বাগিচা মে জায়গা, বাগিচা মে জায়গা, মানে আমি বাগিচায় যাচ্ছি, খুব মানে আমাদের সামনে একটি অনন্ত সুখের একটি জীবন আসছে। কিন্তু দেখা গেল তারা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন ভঙ্গ হলো। এখানে আসার পর তাদেরকে অনেক কষ্ট জীবন যাপন। তখন তারা মনে হলো যে আমরা আমাদের সেই মুলুকে, আমাদের সেই বাড়িতে আবার ফিরে যাব। তাদের যে মানে এই যে চা শ্রমিকদের জীবনটা এই ধরনের ছিল যে সামান্য বেতন দেওয়া হতো, এমনকি বেতনটা কিন্তু অনেক চা বাগানে বেতন কিন্তু টাকা দিয়ে দেওয়া হতো না, তারা নিজস্ব এক ধরনের মুদ্রা তৈরি করেছিল, বিভিন্ন ধরনের মুদ্রা থাকতো। যেমন এই মুদ্রাটা মানে বাগানের বাইরের এলাকায় চলতো না, মানে বাগানের ভেতরে যেসব দোকান ইত্যাদি আছে এইসব দোকানের যে ব্যবসায়ীরা এই মুদ্রা গ্রহণ করত এবং এই মুদ্রার বিনিময়ে তাদেরকে খাবার দিত। তার মানে হচ্ছে যে এই বাগানের শ্রমিকরা তারা যাতে বাগান ছেড়ে বাইরে যেতে না পারে, কারণ এই টাকা তাদের কাছে টাকা জমিয়ে লাভ নেই, কারণ টাকা জমালে এই টাকাটা বাইরে চলবে না, তার মানে বাগানের মধ্যেই তাদেরকে থাকতে হবে। এই ধরনের একটি অবস্থা তৈরি হয়েছিল। এরপর দেখা গেল যে এই অবস্থায় তারা বলল যে না আমরা মুলুক যাব। তারা 1920 সালে, আজকে এই 1921 সালে তারা মুলুক চলো, তারা এই যে কাছাড়ের চা শ্রমিকরা, সিলেটের চা শ্রমিকরা, তারা তেমন কিছু জানতো না। তারা শুধু একটি জিনিস জানতো যে এই কলকাতা থেকে তারা তাদের বাড়িতে যেতে পারবে। তারা এই মানে চাঁদপুরে যাব এবং চাঁদপুর থেকে আমরা মানে কলকাতায় যাব, এর বেশি তারা জানতো না। তখন তারা যখন ট্রেনে যাওয়ার চেষ্টা করছিল, ট্রেনে যেতে পারছিল না, তারা হাঁটছিল। আপনার চিন্তা করুন, সিলেট থেকে রেল লাইন ধরে তারা হেঁটে একসময় চাঁদপুর পৌঁছলো। এটা 1921 সালে। আজকে এই জিনিসটা আমি এটা ব্রজনারায়ণ চৌধুরী তার স্মৃতিচারণে বলেছেন যে এই যে ব্যাপারটা আজকে কেন আমি এটা বিশেষ করে উল্লেখ করছি, আজকে এই মাসে সেই চা শ্রমিকদের মুলুক চলো আন্দোলনের 100 বছর পূর্তি হচ্ছে। গত 21শে মে ছিল 100 বছর। এই যে সিলেট থেকে কাছাড় থেকে তারা দীর্ঘ পথ হেঁটে তারা মুলুক যাবে, যে অনেকের জন্ম হয়েছে এইসব বাগানে, যে কোনোদিন মুলুক দেখেনি, কোথায় তার মুলুক, তার গ্রামের নাম কি জানে না, কিন্তু শুধু একটা তার শিকড়, তার শুধু ব্রেইনের মধ্যে একটা জিনিস কাজ করছিল যে আমাদের একটি পূর্বপুরুষরা যেখানে ছিলেন আমরা যাব, এবং পূর্বপুরুষদের সেই জায়গায় যেতে হলে আমাদেরকে চাঁদপুর যেতে হবে, চাঁদপুর থেকে স্টিমার করে আমরা ক্যালকাটা যাব, ক্যালকাটা থেকে আমরা আমাদের মুলুক যেতে পারবো। কিন্তু চা শ্রমিকের মালিকরা বারবার পথে ব্যারিকেড তৈরি করছিল এইসব মানুষকে আটকাবার জন্য। এরপর যখন তারা সব ব্যারিকেড ভেঙে, পথে অনেকের মৃত্যু হয়েছে, তারা সেই লং মার্চ করে তারা চাঁদপুর গিয়ে পৌঁছলো। চাঁদপুর পৌঁছার পর সেখানে গুরখা সৈনিকরা, তারা স্টিমার উঠতে চাইলো, গুরখা সৈনিকরা তাদের উপর গুলি করলো এবং সেই গুলিতে কতজন মানুষ মরেছিল সেই সংখ্যাটা সুস্পষ্ট না হলে অনেকের মৃত্যু হয়েছিল। কারণ চিন্তা করে দেখেন যে তারা যাচ্ছিল, একটি কিশোরকে জিজ্ঞেস করা হলো যে তুমি কোথায় যাচ্ছ, সেই 10 বছরের সেই শিশুটি ব্রজনারায়ণ বলেছেন যে দাঁত বের করে হেসে বলল, और घंटी नहीं पड़ेगा मुल्लुक चल जाता है, মানে ঘন্টি বাজেনি, কাজে যাবার কোনো তাড়া নেই, আমি মুল্লুক যাচ্ছি, আমি আমার দেশে যাচ্ছি। তারপর যখন গুরখা সৈনিকরা তাদের উপর হামলা করলো এবং এই যে স্টিমার স্টেশনে গুলি করে মারা হলো এবং পাশের যে চাঁদপুর যে রেল স্টেশন ছিল সেই রেল স্টেশনে অনেক মানুষকে নির্বিচারে গুরখা সৈনিকরা গুলি করে হত্যা করলো। এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যিনি পণ্ডিত দেওশরণ,
পণ্ডিত গঙ্গাদয়াল দীক্ষিত, এবং পণ্ডিত গঙ্গাদয়াল দীক্ষিতকে আটক করা হয়েছিল। তিনি জেলে অনশন করে, তিনি দীর্ঘ অনশন করে, এবং সেই অনশনের ফলে তার মৃত্যু হয়। আজকে 100 বছর পর সেই আন্দোলনের কথা মনে হচ্ছে, এবং সেই আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, সেই রক্তস্নাত আন্দোলন যদি ব্যর্থ হলেও তাদের সমর্থনে আসামের রেলের কর্মচারীরা তারা আন্দোলন করেছেন। তারা 10 দিন ট্রেন চালানো থেকে বিরত থেকেছিলেন, কাজকর্ম থেকে বিরত ছিলেন। এর ফলে অনেকের চাকরি চলে গিয়েছিল। এখানে ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী সেই সব রেলের কর্মচারীদের কথা বলেছেন। তিনি বলেছেন যে রেল কর্মীদের অনেকের চাকরি গেল, এখনও করিমগঞ্জ ও কাছাড়ের আনাচে কানাচে 2-1 জন ওইরূপে কর্মচ্যুত লোক মিলে, যাহারা অতি কষ্টে জীবিকা নির্বাহ করিতেছেন। বড়দের ত্যাগই আমরা বড় করিয়া দেখি, ইহাদের ত্যাগ চোখে পড়ে না। অগণিত সত্যিকার দেশপ্রেমিকগণ অজ্ঞাত অবহেলিত। যেই যে অনেকের চাকরি চলে গেছে, তারা কাছাড়ের, সিলেটের বিভিন্ন জায়গায় এত দুর্বিষহ জীবন যাপন করছেন। আমরা তিনি ব্রজেন্দ্রনারায়ণ বলছেন যে আমরা বড় বড় ত্যাগ দেখি, কিন্তু এইসব মানুষের ছোট্ট ত্যাগগুলো আমরা দেখি না। এরপর যেটা হলো যে তিনি বলেছেন ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী যে একজন মহিলা তিনি পেয়েছিলেন, যে এই যে যেসব লোকজন গুলির পর, এটা বলতে ভুলে গেছি, যে গুলি করার পর তারা তো আর যেতে পারলো না, তারা স্টিমার কলকাতা যাওয়া সম্ভব নয়, আবার তারা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আবার চলে আসলো তাদের বাগানে, এবং স্বাভাবিক যে তারা ব্যাক করেছে, কাজেই তারা অনেক সুবিধা থেকে আরও পূর্বের চেয়ে আরও বঞ্চিত হলো। অনেককে ভিক্ষা করতে দেখা গেল। ব্রজেন্দ্রনারায়ণ বলেছেন যে এই কিছুকাল পর শহরের পার্শ্ববর্তী অঞ্চলে ভিক্ষা করিতে আসিত, তো বাবু ভিক মাঙ্গকে বাগিচা সে আয়া, আমি ভিকের জন্য এসেছি। আর কাটির ভাগানো একটি স্ত্রীলোক 40 বছর আমাদের বাড়িতে দাসী ছিল। ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়িতে যে এই যে একজন চা শ্রমিক প্রায় 40 বছর দাসী হিসেবে কাজ করেছেন, তারপর অনেকে ভিক্ষে করেছেন। তা আজকে এই 100 বছর পর এই ঘটনার 100 বছর পর পূর্তি হয়েছে এবছরের 21 তারিখ, 21শে মে। তো আমরা এই যে শ্রমজীবী মানুষ, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং তাদের ত্যাগকে আমরা এই যে মুক্তির যে প্রচেষ্টা, মুক্তির ও মন্দির সুপানো তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আসলে এই ধরনের অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে একটি মুক্তি আসে, এবং আমাদের যে মুক্তির যে আন্দোলন, এটির একটি পর্যায় হচ্ছে এই যে শ্রমজীবী মানুষের। নিশ্চয়ই এর থেকে মানুষ অনুপ্রাণিত হয়েছিল। এ ধরনের আর অনেক ঘটনা ঘটেছে। সিলেটের মানুষ লং মার্চ করেছে। এই প্রসঙ্গগুলো আমরা আগামীতে বলবো। তো যাই হোক, আপনারা যারা দেখেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ পর্যায়ে চলে যাব। তো এখন যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দুটো বই দেখাচ্ছি। একটা বই হচ্ছে মোহাম্মদ বশিরউদ্দিনের লেখা 2 সাগরের তীরে। এই বইটা হলো যে ভ্রমণ কাহিনী। তিনি ইংল্যান্ড গিয়েছিলেন এবং সেই ইংল্যান্ডের কথা লিখেছেন। অত্যন্ত এই বইটা কৈতর প্রকাশন বের করেছে। তো আমরা আশা করি এই বইটি নিউ এমদাবাদী লাইব্রেরি, তারপর নিউ ন্যাশনাল লাইব্রেরি সহ সিলেটের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। আপনারা এই বইটা পড়বেন। মোহাম্মদ বশিরউদ্দিন সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট, তিনি এই বইটা লিখেছেন। আপনারা এই বইটা পড়বেন। আর আমি আজকে আরেকটি কবিতার বই দেখাচ্ছি, নিভৃত যতনে। সেনোয়ারা আক্তার চিনু, তিনি একজন শিক্ষিকা, তিনি এই বইটা লিখেছেন। এটা হচ্ছে তার প্রথম কবিতার বই। আমি সেনোয়ারা আক্তার চিনুর সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আর আপনারা যারা শুনেছেন, আগামী শনিবারে আবার রাত 11টায় আপনার সিলেট এক্সপ্রেসে আসবেন, এবং সবাই আপনারা মন্তব্য করবেন, কেমন লাগলো আমাদেরকে পরামর্শ দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।